বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে বাংলা প্যাডাগোজির ম্যারাথন ক্লাস 2 নিয়ে চলে এসেছি। আজকের পর্বে তোমাদের সামনে আমি টেট পেপার 1 এবং পেপার 2 বাংলা প্যাডাগোজির ম্যারাথন ক্লাস 2 নিয়ে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। এবং এই প্রশ্নগুলি থেকে তোমাদের 2025 সালে বা অন্যান্য বছরের পরীক্ষায় প্রশ্ন থাকার সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। তো আমি আশা করব এই প্রশ্নগুলি তোমরা গুরুত্ব সহকারে ভালোভাবে পড়বে, আর এগুলো থেকে প্রশ্ন কিন্তু থাকতে পারে। তো চলো আর দেরি না করে বন্ধুরা, আজকের ক্লাসটা আমরা এখান থেকে শুরু করছি। আজকের ম্যারাথন ক্লাসের পর্ব 2 এর প্রথম প্রশ্ন হচ্ছে, শিক্ষার্থীর অগ্রগতি হয়েছে কিনা তৎক্ষণাৎ কিভাবে বোঝা যাবে? অপশন এ, পরীক্ষার বন্দোবস্ত করে। অপশন বি, প্রশ্নোত্তরের সাহায্য নিয়ে। নাকি লেখার বন্দোবস্ত করে, নাকি লেখা ও পড়ার ব্যবস্থা করে। তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তর হবে লেখা ও বলার ব্যবস্থা করে। অপশন ডি হবে এর উত্তর, লেখা ও পড়ার ব্যবস্থা করে শিক্ষার্থীদের অগ্রগতি হয়েছে কিনা তৎক্ষণাৎ বোঝা যায়। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে, বহু ভাষা মিশ্রিত শ্রেণীকক্ষে শিক্ষক পাঠ দেবেন। অপশন এ, নিজের পছন্দ মতো ভাষায়। অপশন বি, ইংরেজি ভাষায়। নাকি যে ভাষা তুলনামূলকভাবে সকলের বোধগম্য সেই ভাষায়, নাকি মাতৃভাষায়। তো বহু ভাষা মিশ্রিত মানে যখন শ্রেণীকক্ষে বিভিন্ন ভাষাভাষী ছাত্রছাত্রী থাকে, তখন সেই শ্রেণীকক্ষে শিক্ষক কীভাবে পাঠ দেবেন। তো এখানে অপশন বলা হয়েছে যে নিজের পছন্দ মতো, শিক্ষক নিজের পছন্দ মতো ভাষায়, নাকি তিনি ইংরেজি ভাষা ব্যবহার করবেন, নাকি যে ভাষা তুলনামূলকভাবে সকলের বোধগম্য সেই ভাষায় তিনি বোঝাবেন, নাকি মাতৃভাষা ব্যবহার করবেন তিনি সেখানে। তো 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তিনি অপশন বি, ইংরেজি ভাষা ব্যবহার করবেন। যেহেতু শ্রেণীকক্ষে বহু ভাষাভাষী শিক্ষক বহু ভাষাভাষী ছাত্রছাত্রী রয়েছে, সেহেতু সেই শ্রেণীকক্ষে শিক্ষক ইংরেজি ভাষাটাই ব্যবহার করবেন। কারণ কারণ বহু ভাষাভাষী ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষক বহু ভাষা একটি ক্লাসে ব্যবহার করা অসম্ভব, কারণ সময়ের ব্যাপার। তো শিক্ষক এক্ষেত্রে কী করবেন? ইংরেজি ভাষা ব্যবহার করবেন, কারণ ইংরেজি ভাষা সবারই জানা। তো এটা ছিল একটা প্রশ্ন। পরের প্রশ্ন বন্ধুরা, আপনি যদি আপনি যদি এমন শিক্ষার্থীদের মুখোমুখি হন যাদের ভাষা আপনি বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন? শ্রেণীকক্ষ ত্যাগ করবেন? শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ ত্যাগ করতে বলবেন? নীরব দর্শকের ভূমিকা পালন করবেন? নাকি এমন একটা ভাষায় কথোপকথনের চেষ্টা করবেন যেটা অন্তত শিক্ষার্থীরা কিছুটা বুঝে? তো এই প্রশ্নের উত্তর হবে বন্ধুরা, অপশন ডি। ঠিক আছে, এমন একটা ভাষা কথোপকথনের চেষ্টা করবেন, এমন একটা ভাষায় কথোপকথনের চেষ্টা করেন যেটা অন্তত শিক্ষার্থীরা কিছুটা বোঝে। ঠিক আছে, পরের প্রশ্ন বন্ধুরা, ভিন্ন ভাষা ভিন্নভাষীর একজন শিক্ষার্থীর কাছে শিক্ষকের গ্রহণযোগ্যতা নির্ভর করে শিক্ষকের ব্যক্তিত্বের ওপর, শিক্ষকের সাহচর্যের ওপর, শিক্ষার্থীর ভাব বিনিময়ের প্রচেষ্টার ওপর, নাকি শিক্ষকের পাঠদানের ওপর। তো এই প্রশ্নের উত্তরটা হবে, ভিন্নভাষী একজন শিক্ষার্থীর কাছে শিক্ষকের গ্রহণযোগ্যতা নির্ভর করে। উত্তরটা কী হবে বন্ধুরা? অপশন সি হবে এর উত্তর। ঠিক আছে, শিক্ষকের শিক্ষার্থীর সাথে ভাব বিনিময়ের প্রচেষ্টার ওপর এটা নির্ভর করে, শিক্ষকের গ্রহণযোগ্যতা নির্ভর করে। ঠিক আছে, পরের প্রশ্ন বন্ধুরা আজকের ক্লাসের, শ্রেণীকক্ষে ভাষা ব্যবহারে ব্যাহত শিশুদের কিভাবে চিহ্নিত করা যায়? একটা শ্রেণীকক্ষে যখন ভাষার ব্যবহার করতে ব্যর্থ শিশু, এই শিশুদের কিভাবে চিহ্নিত করা যায়? ঠিক আছে, অপশন এ, শিশুর মুখমণ্ডলের গঠনের অস্বাভাবিকতা দেখা যায়। নাকি শিশু মাঝে মাঝে শব্দ ছেড়ে যায়। নাকি শিশুর বক্তব্য বুঝতে অসুবিধা হয়। নাকি অপরের সবগুলি। তো 5 নম্বর প্রশ্নের উত্তর কী হবে বন্ধুরা? এর উত্তরটা হবে অপশন ডি, অপরের সবগুলি। ঠিক আছে, তো শিশুর মুখমণ্ডলের গঠনের অস্বাভাবিকতা দেখেও বোঝা যায়, শিশু মাঝে মাঝে শব্দ ছেড়ে যায়, আবার শিশুর বক্তব্য বুঝতে অসুবিধা হয়, তাহলে বুঝবে যে শিশু ভাষার ব্যবহারে একটু অসুবিধা হচ্ছে। এভাবেই তোমরা চিনবে। ঠিক আছে, পরের প্রশ্ন বন্ধুরা, আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন দিকে আমরা চোখ রাখবো। সব ছাত্রছাত্রীরা আজ সিআরপি কোচিং সেন্টারে এসেছে, এটি কী ধরনের ভুল? সন্ধি ঘটিত, পদান্তর ঘটিত,
বাক্য গঠনগত নাকি ভাষারীতি গঠিত। তো এটা কী ধরনের ভুল? 6 নম্বর প্রশ্ন। এর উত্তর হবে বন্ধুরা অপশন নাম্বার সি, বাক্য গঠনগত। অপশন নাম্বার সি হবে এর উত্তর। তো বন্ধুরা পরবর্তী প্রশ্ন, কীভাবে শিক্ষার্থীরা প্রত্যাশিত ফল লাভ করতে পারে? তো অপশন এ, অধিক মাত্রায় শাস্তি দিয়ে, একদিন অনেকক্ষণ পড়িয়ে অভিভাবককে অবহিত করে, নাকি ক্রমাগত অনুশীলন করিয়ে। তো এর উত্তরটা কী বন্ধুরা? এর উত্তর হবে অপশন নাম্বার ডি, ক্রমাগত অনুশীলন করিয়ে প্রত্যাশিত ফল লাভ করা সম্ভব শিক্ষার্থীদের মধ্য থেকে। তো বন্ধুরা আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন, কবিতা পাঠদানের উদ্দেশ্য কী? অপশন এ, কবির বক্তব্যকে উন্মোচিত করা। অপশন বি, ছন্দবোধনের বিকাশ ঘটানো। অপশন সি, কল্পনা ও অনুকৃতিকে জাগ্রত করা, নাকি সবগুলি। তো 8 নম্বর প্রশ্নের উত্তর কী হবে বন্ধুরা? অপরের সবগুলি হবে এর উত্তর। অপরের সবগুলি হবে এর উত্তর। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সবগুলো প্রশ্ন তোমরা ভালো করে পড়বে। ঠিক আছে, তো কবিতা পাঠদানের উদ্দেশ্য কী? কবির বক্তব্য উন্মোচিত করা, ছন্দবন্ধনের বিকাশ ঘটানো, কল্পনা ও অনুকৃতিকে জাগ্রত করা, সবগুলি কিন্তু এর উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দিকে আমরা এখন চোখ রাখব। একজন শিক্ষক কি উপায়ে কবিতা পাঠদান করবেন? অপশন এ, কবিতাটির যথাযথ আবৃত্তির মাধ্যমে, তুলনামূলক আলোচনার মাধ্যমে। অপশন সি, নীতি ও অভিনয়ের মাধ্যমে, নাকি সবগুলি মিশিয়ে পাঠদানের মাধ্যমে। তো এর উত্তরটা কী হবে বন্ধুরা? অপশন ডি হবে। ঠিক আছে, সবগুলি মিশিয়ে পাঠদানের মাধ্যমে, মানে একজন শিক্ষক কবিতাটি যথাযথ আবৃত্তির মাধ্যমে, তুলনামূলক আলোচনার মাধ্যমে এবং নীতি ও অভিনয়ের মাধ্যমে কবিতা পাঠদান করবেন। ঠিক আছে বন্ধুরা, তো এটা ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা এখন পরবর্তী প্রশ্ন দিকে চোখ রাখবো। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, শিক্ষণের ক্ষেত্রে শিক্ষকের ভাষা প্রয়োগ কেমন হবে? সহজ ভাষা প্রয়োগ, কঠিন ভাষা প্রয়োগ, ব্যাকরণ সম্মত সহজ সরল ভাষা প্রয়োগ, নাকি গুরুগম্ভীর শব্দ প্রয়োগ। তো এই প্রশ্নের উত্তরটা হবে বন্ধুরা অপশন সি, ব্যাকরণ সম্মত সহজ সরল ভাষা প্রয়োগ। ঠিক আছে, অপশন সি হবে এর উত্তর। কি? অপশন সি। কি? অপশন সি, ব্যাকরণ সম্মত ভাষা সহজ সরল ভাষা প্রয়োগ হবে এর উত্তরটা। ঠিক আছে, তো শিক্ষণের ক্ষেত্রে শিক্ষকের ভাষা প্রয়োগ কেমন হবে? ব্যাকরণ সম্মত সহজ সরল ভাষা তিনি প্রয়োগ করবেন শিক্ষণের ক্ষেত্রে। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্ন দিকে আমরা এখন চোখ রাখবো। 11 নম্বর প্রশ্ন বন্ধুরা, শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার আগে 11 নম্বর প্রশ্ন বন্ধুরা, শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার আগে শিক্ষক বোর্ডের লেখা কী করবেন? অপশন এ, সেভাবে ছিল সেভাবে রেখে দিয়ে চলে যাবেন। অপশন বি, কিছুটা অংশ রেখে দিয়ে চলে যাবেন। অপশন সি, শিক্ষার্থীদের মুছে দিতে বলবেন, নাকি অপশন ডি, নিজেই পরিষ্কার করে মুছে দিয়ে যাবেন। তো 11 নম্বর প্রশ্নের উত্তর হবে বন্ধুরা অপশন ডি, নিজেই পরিষ্কার করে মুছে দিয়ে যাবেন। ঠিক আছে, শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার আগে শিক্ষক বোর্ডের লেখাগুলিকে নিজেই পরিষ্কার করে মুছে দিয়ে যাবেন। তো পরবর্তী প্রশ্ন দিকে আমরা এখন চোখ রাখবো বন্ধুরা। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা প্রশ্নগুলি খুবই ভালোভাবে পড়বে। ঠিক আছে, কোনো প্রশ্নের উত্তর দিতে শিক্ষক কীভাবে, কোনো প্রশ্নের উত্তর শিক্ষক কীভাবে নেবেন? উত্তরের কিছুটা অংশ বলে শিক্ষার্থী আর বলতে, কোনো প্রশ্নের উত্তর শিক্ষক কীভাবে নেবেন? উত্তরের কিছুটা অংশ বলে শিক্ষার্থী আর বলতে, অন্য শিক্ষার্থী তারপরে কিছুটা বলল, আগের শিক্ষার্থী আবার বলতে চাইলে আগের শিক্ষার্থীর কাছ থেকে পুরো উত্তরটা নিতে হবে। তো এই প্রশ্নের উত্তরটা কী হবে বন্ধুরা? এর প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি, আগের শিক্ষার্থীর কাছ থেকে পুরো উত্তরটা নিতে হবে। কোনো প্রশ্নের উত্তর শিক্ষক কীভাবে নেবেন? তো এই প্রশ্নের উত্তরটা হবে আগের শিক্ষার্থীর কাছ থেকে পুরো উত্তরটা তিনি নিতে হবে। ঠিক আছে, মানে উত্তরের কিছুটা অংশ বলে শিক্ষার্থী আর বলতে পারছেন না, তখন অন্য শিক্ষার্থী তারপরে কিছুটা বলল, আগের শিক্ষার্থী আবার বলতে চাইল যে আমি বলবো স্যার, তখন শিক্ষক কী করবেন? প্রথম যে শিক্ষার্থী বলল তার কাছ থেকে পুরো উত্তরটা তিনি নেবেন, শুনবেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বন্ধুরা, তাৎক্ষণিক বক্তৃতার মধ্যে শিক্ষার্থীদের কোন ধরনের দক্ষতা গড়ে ওঠে? উপস্থিত বুদ্ধির পরিচয় পাওয়া যায়, অনেকের সামনে বলার দক্ষতা তৈরি হয়, ব্যাপারটা গুছিয়ে বলার ক্ষমতা জন্মায়, ওপরে সবগুলিই। তো এর উত্তরটা হবে বন্ধুরা কী হবে? এর উত্তরটা হবে অপশন এ, উপস্থিত বুদ্ধির পরিচয় পাওয়া যায়।
তাৎক্ষণিক বক্তৃতার মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিত বুদ্ধির পরিচয় পাওয়া যায়। মানে তোমাকে যদি হঠাৎ বলা হয় যে তুমি এখন এই টপিকটা নিয়ে আলোচনা করো, তুমি যদি সাথে সাথে বলতে পারো, সাথে সাথেই আলোচনা করতে পারো, তাহলে তোমার মধ্যে তাৎক্ষণিক যে বুদ্ধি আছে, বক্তৃতার যে ক্ষমতা আছে, এটা তোমার মধ্যে স্পষ্ট বোঝা যায়। ঠিক আছে বন্ধুরা? একজন শিক্ষকের ভালো গুণ হলো স্পষ্ট ও সুন্দর উচ্চারণের মাধ্যমে পড়ানো, ছাত্রদের সমস্যা মাথায় রেখে পড়ানো, সুন্দরভাবে বোর্ডের কাজ করা, নাকি ওপরে সবগুলি। তো একজন শিক্ষকের ভালো গুণ কোনটি বন্ধুরা? অপশন ডি, ওপরে সবগুলি হবে এর উত্তর। ঠিক আছে, মানে মানে স্পষ্ট ও সুন্দর উচ্চারণের মাধ্যমে পড়ানো, ছাত্রদের সমস্যা মাথায় রেখে পড়ানো, সুন্দরভাবে বোর্ডের কাজ করা, সবগুলি হবে একজন শিক্ষকের ভালো গুণ। ঠিক আছে? মানুষ কিভাবে প্রজ্ঞাবান হয়? মননের মাধ্যমে, চিন্তনের মাধ্যমে, গভীর মনন ও চিন্তন সহ লেখার মাধ্যমে, কিছু না লিখে শুধু চিন্তা করে। তো এই প্রশ্নের উত্তর হবে বন্ধুরা অপশন নাম্বার কী হবে? সি। সি হবে এর উত্তর, গভীর মনন ও চিন্তনের মাধ্যমে, লেখার মাধ্যমে। ঠিক আছে, অপশন সি হবে এর উত্তর। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, শিক্ষার্থীদের বানান ভুল হওয়ার মূল কারণ? ছাত্ররা মনোযোগ দিয়ে বানান শেখে না, শিক্ষকরা বানানের মূলগুলি ছাত্রদের জানান না, শিক্ষকরা বানানের মূলগুলি ছাত্রদের জানান না, বানান শেখার ভালো বই নেই, নাকি সঠিক বানান শেখানোর ব্যাপারে শিক্ষকদের আগ্রহের একান্ত অভাব। তো এই প্রশ্নের উত্তরটা হবে বন্ধুরা তোমাদের অপশন ডি। ঠিক আছে, সঠিক বানান শেখানোর ব্যাপারে শিক্ষকদের একান্ত আগ্রহের অভাব, অপশন ডি হবে এর উত্তর। অপশন ডি হবে এর উত্তর। ঠিক আছে বন্ধুরা, পরের প্রশ্ন বন্ধুরা, পাঠ শেষে যে মূল্যায়ন হয় সেটিকে কি বলে? অভ্যন্তরীণ মূল্যায়ন, বহির্মূল্যায়ন, প্রাথমিক মূল্যায়ন, নাকি সামগ্রিক মূল্যায়ন? পাঠ শেষে যে মূল্যায়ন করা হয় সেটিকে বন্ধুরা কি বলে? অপশন ডি। ঠিক আছে, সামগ্রিক মূল্যায়ন বলে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বন্ধুরা, আমরা এখন পরবর্তী প্রশ্ন দিকে চোখ রাখবো। আংশিক বা মধ্যবর্তী মূল্যায়নে শিক্ষার্থীর সুবিধা হয়, শিক্ষকের সুবিধা হয়, নাকি শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের সুবিধা হয়, নাকি কোনো সুবিধাই হয় না? তো আংশিক বা মধ্যবর্তী মূল্যায়নে শিক্ষার্থীর সুবিধা হয়, শিক্ষকের সুবিধা হয়, শিক্ষক ও শিক্ষার্থী উভয় সুবিধা হয়, নাকি কোনো সুবিধাই হয় না? তো এই প্রশ্নের উত্তর হবে অপশন সি বন্ধুরা, শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের সুবিধা হয়। ঠিক আছে, তো একটা কমন প্রশ্ন, তোমরা ভালোভাবে পড়বে এগুলা। পরবর্তী প্রশ্ন দিকে আমরা এখন চোখ রাখবো বন্ধুরা। পরবর্তী প্রশ্ন, শিক্ষার্থী পরবর্তী স্তরের জন্য যোগ্য কিনা তা বিচারের জন্য যে মূল্যায়ন করা হয় তা হলো অভ্যন্তরীণ মূল্যায়ন, সামগ্রিক মূল্যায়ন, বহির্মূল্যায়ন, নাকি বার্ষিক মূল্যায়ন? তো এই প্রশ্নের উত্তর হবে বন্ধুরা অপশন বি, সামগ্রিক মূল্যায়ন। আর একটা কমন প্রশ্ন, ভেরি ভেরি কমন প্রশ্ন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বন্ধুরা, ভাষার বোধশক্তি ও পারদর্শিতা মূল্যায়নের ফলে শিক্ষার্থীর ভাষা দক্ষতা জানা যায়, নাকি শিক্ষার্থীর ভাষা দক্ষতা ও দুর্বলতা দুইই জানা যায়, নাকি দুর্বলতা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া যায়? তো ভাষার বোধশক্তি ও পারদর্শিতা মূল্যায়নের ফলে শিক্ষার্থীর কি জানা যায় বন্ধুরা? তো 20 নাম্বার প্রশ্নের উত্তর কী হবে বন্ধুরা? অপশন সি হবে এর উত্তর। ঠিক আছে, অপশন সি হবে এর উত্তর। ঠিক আছে বন্ধুরা, তো পরবর্তী প্রশ্ন বন্ধুরা, আমরা এখন পরবর্তী প্রশ্ন দিকে চোখ রাখবো। মূল্যায়নের জন্য পরীক্ষা গ্রহণের প্রয়োজন হয়, সাধারণ মান নিরূপণের প্রয়োজন হয়, পেশাদার সংস্থার প্রয়োজন হয়, নাকি ভালো শিক্ষকের প্রয়োজন হয়? তো মূল্যায়নের জন্য এর উত্তর কী হবে বন্ধুরা? অপশন কী হবে? বি হবে এর উত্তর, সাধারণ মান নিরূপণের প্রয়োজন হয়। ঠিক আছে, অপশন বি হবে এর উত্তর, অপশন বি। ঠিক আছে, কমন প্রশ্ন একটা বন্ধুরা। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্ন দিকে আমরা চোখ রাখবো। সুন্দর কথা বলার বৈশিষ্ট্য কোনটি নয়? এ শ্রবণযোগ্যতা, বি অস্পষ্টতা, সি বাক্পটুত্ব, নাকি ডি স্বতঃস্ফূর্ততা? তো সুন্দর কথা বলার জন্য এর উত্তর হবে বন্ধুরা অস্পষ্টতা। ঠিক আছে, অস্পষ্টতা হবে এর উত্তর। কেউ যদি সুন্দর করে কথা বলতে চায় বা বলে, তার একমাত্র বৈশিষ্ট্য হচ্ছে অস্পষ্টতা, কথা যাতে অস্পষ্ট না হয়। ঠিক আছে, এটা হবে এর উত্তর। খুবই একটা কমন প্রশ্ন বন্ধুরা, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জানতে হবে, ভেরি ভেরি কমন প্রশ্ন, তোমাদের কিন্তু জানা দরকার।
ঠিক আছে। তো পরবর্তী প্রশ্ন দিকে আমরা চোখ রাখবো। আদি এবং অকৃত্রিম একটি শিক্ষা সহায়ক উপকরণ হলো ব্ল্যাকবোর্ড, চার্ট নাকি পাঠ্যপুস্তক নাকি চক। তো আদি এবং অকৃত্রিম একটি শিক্ষা সহায়ক উপকরণের নাম কি বন্ধুরা? অপশন সি হবে এর উত্তর। ঠিক আছে, পাঠ্যপুস্তক হবে এর উত্তর। আদি এবং অকৃত্রিম একটি শিক্ষা সহায়ক উপকরণ হচ্ছে পাঠ্যপুস্তক। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বন্ধুরা। পাঠ এককগুলো সংগঠিতভাবে পাওয়া যায় পাঠ্যপুস্তকে, পাঠ্যক্রমে, বহুদা মাধ্যমে নাকি বিদ্যালয় গ্রন্থাগারে? পাঠ এককগুলো সংগঠিতভাবে পাওয়া যায় কোথায়? এই প্রশ্নের উত্তরটা হবে বন্ধুরা পাঠ্যপুস্তকে, অপশন এ। ঠিক আছে, পাঠ্যপুস্তক হবে এর উত্তর। ঠিক আছে, পাঠ এককগুলো সংগঠিতভাবে মানে একত্রে পাওয়া যায় আর কি, পাঠ্যপুস্তকের মধ্যে এগুলো পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন বন্ধুরা। পাঠ্যপুস্তক রচিত হয় মানে নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী নাকি পর্ষদ বা বিদ্যালয়ের নির্দেশ অনুযায়ী নাকি শিক্ষার্থীর বয়স অনুযায়ী নাকি শিক্ষা বিশেষজ্ঞদের প্রস্তাব অনুযায়ী? তো পাঠ্যপুস্তক রচিত হয় মানে কিসের অনুযায়ী, মানে কীরকমভাবে পাঠ্যপুস্তক রচিত হয়, কার নির্দেশে বা কার অনুযায়ী? ঠিক আছে, মানে কিসের ভিত্তিতে? ঠিক আছে, তো এর উত্তরটা বন্ধুরা নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী পাঠ্যপুস্তক রচিত হয়, অপশন এ। নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী পাঠ্যপুস্তক রচিত হয়। ঠিক আছে, তো প্রত্যেকটা ক্লাসেরই একটা নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে বা সিলেবাস থাকে, সেই সিলেবাস অনুসারেই কিন্তু পাঠ্যপুস্তকটা রচিত হয়। পরবর্তী প্রশ্ন বন্ধুরা। শিক্ষণ উপকরণ হিসেবে একজন শিক্ষক যাকে বেশি গুরুত্ব দেবেন তা হলো শিক্ষণ উপকরণ হিসাবে। ঠিক আছে, একজন শিক্ষক যার বেশি গুরুত্ব দেবেন তা হলো পাঠ্যপুস্তককে, বহুদা মাধ্যমকে নাকি পাঠ্যপুস্তক ও বহুদা মাধ্যম উভয়কে নাকি শিক্ষকের নিজস্ব পাঠ পরিকল্পনাকে? কোনটাকে তিনি দিবেন? অপশন ডি হবে এর উত্তর বন্ধুরা। মোস্ট কমন প্রশ্ন, শিক্ষকের নিজস্ব পাঠ পরিকল্পনাকে, মোস্ট কমন প্রশ্ন কিন্তু বন্ধুরা। ঠিক আছে, শিক্ষণ উপকরণ হিসেবে শিক্ষক নিজস্ব পাঠ পরিকল্পনাকে কিন্তু বেশি গুরুত্ব দিয়ে পড়াবেন শ্রেণীকক্ষে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বন্ধুরা। সার্থক পাঠদানের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি কার্যকরী, সার্থক পাঠদানের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি কার্যকরী, কোনটা? শিক্ষক শিক্ষার্থীর আদান প্রদানের মাধ্যমে, কম্পিউটারের সাহায্য শিক্ষাদান নাকি শিক্ষামূলক ভ্রমণের মাধ্যমে নাকি ঘন ঘন পরীক্ষার মাধ্যমে? তো এই প্রশ্নের উত্তরটা হবে কি বন্ধুরা? এই প্রশ্নের উত্তরটা হবে কি? শিক্ষক শিক্ষার্থীর আদান প্রদানের মাধ্যমে, অপশন নাম্বার এ হবে এর উত্তর। ঠিক আছে, ঠিক আছে, পরের প্রশ্ন বন্ধুরা। পাঠ্যপুস্তক শিক্ষার্থীকে সাহায্য করে সঠিক পথে চালিত করতে, পরীক্ষায় পাশ করতে নাকি জ্ঞান অর্জন করতে নাকি কোনো বিষয়কে ভালোভাবে বুঝতে? তো পাঠ্যপুস্তক কীভাবে সাহায্য করে শিক্ষার্থীকে? এর উত্তরটা কী হবে বন্ধুরা? এর উত্তরটা হবে সঠিকভাবে পরিচালিত করতে, অপশন এ হবে এর উত্তর। সঠিকভাবে পরিচালিত করতে শিক্ষার্থীকে সাহায্য করে পাঠ্যপুস্তক। ঠিক আছে, মোস্ট কমন প্রশ্ন কিন্তু এগুলা। পরের প্রশ্ন বন্ধুরা। পাঠ্যপুস্তক শিক্ষার্থীকে সাহায্য করে, এটা তো বললামই। তো পরের প্রশ্নটা বন্ধুরা। নিচের কোন উপকরণটির গুরুত্ব সবচেয়ে বেশি? কম্পিউটার, পাঠ্যপুস্তক, প্রজেক্টর নাকি ব্ল্যাকবোর্ড? তো শ্রেণীকক্ষে নিচের কোন উপকরণটার গুরুত্ব সবচেয়ে বেশি? তো কম্পিউটারের গুরুত্ব বেশি নাকি পাঠ্যপুস্তকের গুরুত্ব বেশি নাকি প্রজেক্টর নাকি ব্ল্যাকবোর্ড? তো এর উত্তরটা কী হবে বন্ধুরা? এর উত্তরটা হবে অপশন বি, পাঠ্যপুস্তক। একটা শ্রেণীকক্ষে পাঠ্যপুস্তকের গুরুত্ব খুবই বেশি। ঠিক আছে, খুবই বেশি। ভেরি ভেরি কমন প্রশ্ন কিন্তু এগুলো, ভেরি ভেরি কমন প্রশ্ন। ঠিক আছে, তো একটা শ্রেণীকক্ষে পাঠ্যপুস্তকের গুরুত্ব সবচেয়ে বেশি এটা কিন্তু। পরের প্রশ্ন বন্ধুরা। কোনটি বর্তমান শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে গ্রহণযোগ্য উপকরণ? ব্ল্যাকবোর্ড, প্রজেক্টর, চার্ট নাকি কম্পিউটার? তো কোনটি বর্তমান শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে গ্রহণযোগ্য উপকরণ কোনটা? তো 30 নম্বর প্রশ্নের উত্তর কী হবে বন্ধুরা? 30 নম্বর প্রশ্নের উত্তর হবে বন্ধুরা অপশন নাম্বার ডি, কম্পিউটার। বর্তমানে শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে গ্রহণযোগ্য উপকরণ হচ্ছে কম্পিউটার। বর্তমানে প্রতিটি বিদ্যালয় কক্ষেই কম্পিউটার কিন্তু রয়েছে। তো আধুনিক শিক্ষা ব্যবস্থায়, বর্তমান যুগে শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নতির জন্য প্রত্যেকটি শ্রেণীকক্ষে কম্পিউটারের কিন্তু ব্যবস্থা করা হয়েছে, যাতে ছাত্ররা এ বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে এবং তাদের উৎসাহ আগ্রহ বাড়ে স্কুলে যাওয়ার। ঠিক আছে, এই জন্য কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ উপকরণ। ঠিক আছে, তো পরের প্রশ্ন দিকে আপনাকে চোখ রাখবো বন্ধুরা। বিশুদ্ধ উচ্চারণ শেখানোর জন্য কোন ধরনের উপকরণ প্রয়োজন? বিশুদ্ধ উচ্চারণ, অর্থাৎ শিক্ষার্থীরা সঠিকভাবে উচ্চারণ করতে পারে বা শেখানোর জন্য
কি উপকরণ প্রয়োজন? ব্ল্যাকবোর্ড, মডেল, রেডিও, চার্ট। তো এর উত্তর হবে বন্ধুরা, এর উত্তরটা হবে অপশন কি হবে? সি, রেডিও। রেডিও একটা গুরুত্বপূর্ণ উপকরণ, বিশুদ্ধ উপকরণ উচ্চারণ শেখানোর জন্য। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্ন বন্ধুরা, শিক্ষা সহায়ক উপকরণ হিসাবে বহুধা মাধ্যমের অসুবিধা কোথায়? পরিচালনার জন্য বিদ্যুৎ শক্তি প্রয়োজন, ব্যয় বেশি হয়, আনন্দদায়ক নয়, নাকি বিভিন্ন ওয়েবসাইটে দেওয়া তথ্য নির্ভরযোগ্য নয়? তো এর উত্তরটা কী হবে বন্ধুরা? এর উত্তরটা হবে বিভিন্ন ওয়েবসাইটে দেওয়া তথ্য নির্ভরযোগ্য নয় বা নির্ভরযোগ্য নয়, এটা হবে এর উত্তর। ঠিক আছে বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এগুলো বন্ধুরা। আমরা এখন পরবর্তী প্রশ্ন দিকে চোখ রাখবো। টিএলএম এর পুরো নাম কি? টিএলএম এর পুরো নাম কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা বন্ধুরা। টিএলএম এর পুরো নাম কি? টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, টিউটোরিয়াল লার্নিং ম্যাটেরিয়াল, নাকি টিচিং লার্নিং মিডিয়া, নাকি টিউটোরিয়াল লার্নিং মিডিয়া? তো এই প্রশ্নের উত্তরটা কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় কিন্তু আসে প্রতি বছর। টিচিং লার্নিং ম্যাটেরিয়াল হবে এর উত্তর। ঠিক আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, ভালো করে পড়বে তোমরা, কিন্তু খুব ভালো করে পড়বে, ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। ঠিক আছে, টিএলএম এর পুরো নাম কি? টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, পুস্তক কি? পুস্তক মানবজাতির চিন্তাধারার বিবরণ, বিশেষ মানুষের চিন্তাধারার বিবরণ, বিশেষ জাতির চিন্তাধারার বিবরণ, নাকি কোনো কোনো জাতির চিন্তাধারার বিবরণ? তো পুস্তক কি? এই প্রশ্নের উত্তর কী হবে বন্ধুরা? অপশন নাম্বার এ। ঠিক আছে, মানবজাতির চিন্তাধারার বিবরণ, মানে বইয়ের মধ্যে মানবজাতির চিন্তাধারার বিবরণে লিপিবদ্ধ থাকে। ঠিক আছে, তো বইয়ের মধ্যে মানবজাতির চিন্তাধারার বিবরণে কিন্তু লিপিবদ্ধ বা তথ্য বা সংগ্রহ করা থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বন্ধুরা, পাঠ্যপুস্তক নির্বাচনের মূল ভিত্তি কী হবে? পাঠ্যপুস্তক নির্বাচনের মূল ভিত্তি কী হবে? ঠিক আছে, পুস্তকের বহিরঙ্গ, অবয়ব, পরিষ্কার ছাপা ও মুদ্রণ, নাকি পুস্তকের মান, নাকি পুস্তকের দাম? তো পাঠ্যপুস্তক নির্বাচনের মূল ভিত্তি হবে কি? এর উত্তরটা হবে পুস্তকের মান, মানে পাঠ্যপুস্তক নির্বাচনের মূল ভিত্তি হচ্ছে পুস্তকের মান। ঠিক আছে, পুস্তকের মান ভালো থাকতে হবে, মানে পুস্তকের মধ্যে ভালো হয়ে থাকতে হবে, তাহলে তো ছাত্রছাত্রীরা জানতে পারবে, বুঝতে পারবে। তো পাঠ্যপুস্তক নির্বাচন সেভাবেই করতে হবে যে পাঠ্যপুস্তকের মধ্যে পুস্তকের মান বা গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকে, যেগুলো থেকে সবাই জানতে পারবে, বুঝতে পারবে। এই হিসাবে কিন্তু শ্রেণীকক্ষের জন্য পাঠ্যপুস্তক নির্বাচন করা হয়। ঠিক আছে, পরের প্রশ্নটা, পাঠ্যপুস্তক নির্বাচনের মূল ভূমিকা কার থাকে? প্রধান শিক্ষক বা শিক্ষিকা, পরিচালন কর্তৃপক্ষ, নাকি ভাষা ও সাহিত্যের শিক্ষকবৃন্দ, নাকি অন্য কোনো সংস্থা? তো পাঠ্যপুস্তক নির্বাচনের ভূমিকা কার থাকে, মানে কে পাঠ্যপুস্তক নির্বাচনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন? প্রধান শিক্ষক, নাকি শিক্ষিকা, নাকি বিদ্যালয় পরিচালন কর্তৃপক্ষ, নাকি ভাষা ও সাহিত্যের শিক্ষকবৃন্দ, নাকি অন্য কোনো সংস্থা? তো এই উত্তরটা হবে কি বন্ধুরা? অপশন সি হবে উত্তর, ভাষা ও সাহিত্যের শিক্ষকবৃন্দ। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, শ্রেণীকক্ষে পাঠ্যপুস্তক মানে নির্বাচন করবো আর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু। ঠিক আছে, তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা, গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। পরবর্তী প্রশ্ন, আবৃত্তি শেখানোর ক্ষেত্রে কি ধরনের উপকরণ ব্যবহার করা সঙ্গত? আবৃত্তি শেখানোর ক্ষেত্রে বা কবিতা শেখানোর ক্ষেত্রে কী ধরনের উপকরণ ব্যবহার করা সঙ্গত বা যুক্তিসঙ্গত? চার্ট, মানে চার্টের মাধ্যমে আবৃত্তি শেখানো ভালো, নাকি মডেলের মাধ্যমে, নাকি ব্ল্যাকবোর্ড ব্যবহার করা ভালো, নাকি ট্যাপ রেকর্ডার ব্যবহার করা ভালো? তো 37 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বন্ধুরা অপশন নাম্বার ডি, ট্যাপ রেকর্ডারের মাধ্যমে ভালোভাবে আবৃত্তি শেখানো যায়। ঠিক আছে, মানে ট্যাপ রেকর্ডার তো একটা রেকর্ডার, সাউন্ড রেকর্ডার। ঠিক আছে, মানে সাউন্ড শোনা যায় ট্যাপ রেকর্ডারের মাধ্যমে। ঠিক আছে, তো ট্যাপ রেকর্ডার হচ্ছে আবৃত্তি শেখানোর বা কবিতা শেখানোর একটি গুরুত্বপূর্ণ উপকরণ। ঠিক আছে, যার মাধ্যমে ভালোভাবে বোঝা যায় এবং শেখা যায়, শোনা যায়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বন্ধুরা, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সবথেকে উপযোগী শিক্ষা উপকরণ কোনটি? দৃষ্টি প্রতিবন্ধী মানে যারা চোখে দেখতে পায় না, এইরকম শিক্ষার্থীদের জন্য সবথেকে ভালো উপকরণ কোনটা? শিক্ষা উপকরণ, চার্ট, ট্যাপ রেকর্ডার, ব্রেইল পদ্ধতি ব্যবহার, নাকি বেতার? তো এই প্রশ্নের উত্তরটা হবে বন্ধুরা অপশন সি, ব্রেইল পদ্ধতি ব্যবহার। যারা চোখে দেখতে পায় না, দৃষ্টি প্রতিবন্ধী, তাদের কিন্তু ব্রেইল পদ্ধতির মাধ্যমে কিন্তু শিক্ষা দেওয়া হয়। এটা একটা গুরুত্বপূর্ণ উপকরণ। ঠিক আছে, মোস্ট কমন প্রশ্ন কিন্তু এটা, কমন প্রশ্ন, ভালোভাবে প্রশ্নগুলো পড়বে। পরবর্তী প্রশ্ন বন্ধুরা,
মাল্টিমিডিয়ার প্রধান উপকরণ কোনটি? কম্পিউটার, টেলিভিশন, রেডিও, ভিসিডি। তো মাল্টিমিডিয়ার প্রধান উপকরণ কোনটা বন্ধুরা? অপশন এ কম্পিউটার। গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বন্ধুরা, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাল্টিমিডিয়ার প্রধান উপকরণ হচ্ছে কম্পিউটার, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, মাল্টিমিডিয়া ব্যবহারের সুবিধা কি? একাধিক মাধ্যমের পরিবর্তে একটি মাধ্যম ব্যবহার করা যায়, বহু মাধ্যমকে একসঙ্গে কাজে লাগানো যায়, একটি মাধ্যম বা একাধিক মাধ্যমের কাজ করে, নাকি বহু মাধ্যম বহুভাবে কাজ করে। তো 41 নম্বর প্রশ্নের উত্তর হবে বন্ধুরা অপশন নাম্বার সি, ঠিক আছে। একটি মাধ্যম একাধিক মাধ্যমের কাজ করে, ঠিক আছে। পরের প্রশ্ন বন্ধুরা, বন্ধুরা এডুসেটের ফুল ফর্ম কি? এডুকেশনাল স্যাটেলাইট, এডুকেটিভ স্যাটেলাইট, নাকি এনভায়রনমেন্টাল স্যাটেলাইট, নাকি কোনটা হবে উত্তর বন্ধুরা? এডুকেট। 42 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে বন্ধুরা অপশন নাম্বার এ, এডুকেশনাল স্যাটেলাইট, ঠিক আছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এগুলা, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, তো বন্ধুরা আজকের পরবর্তী প্রশ্ন হচ্ছে মাল্টিল্যাঙ্গুয়ালিজম এর অর্থ কি? মাল্টিল্যাঙ্গুয়ালিজমের অর্থ কি? পরবর্তী প্রশ্ন, মাল্টিল্যাঙ্গুয়ালিজমের অর্থ কি? একটি ভাষা সম্পর্কিত, আঞ্চলিক ভাষা সম্পর্কিত, নাকি মাতৃভাষা সম্পর্কিত, নাকি বহু ভাষা সম্পর্কিত? মানে মাল্টিল্যাঙ্গুয়ালিজমের অর্থ, মানে মাল্টিল্যাঙ্গুয়ালিজম বলতে কি বোঝায়, এর অর্থটা কি, ঠিক আছে। তো 43 নম্বর প্রশ্নের উত্তরটা কী হবে বন্ধুরা? এর উত্তরটা হবে ডি, বহু ভাষা সম্পর্কিত। মাল্টিল্যাঙ্গুয়ালিজম মানে বহু ভাষা, ঠিক আছে। মাল্টি মানে বহু ভাষা সম্পর্কিত, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এগুলা, ঠিক আছে বন্ধুরা। পরবর্তী প্রশ্ন দিকে আমরা চোখ রাখবো। মাল্টিল্যাঙ্গুয়ালিজম দক্ষ শিক্ষকের জন্য কী সুবিধা পান? একসঙ্গে একটি ভাষা ব্যবহার করেন, একসঙ্গে মাতৃভাষা ও আঞ্চলিক ভাষা ভালো ব্যবহার করে, নাকি শ্রেণীতে বিভিন্ন ভাষাভাষী ছাত্রদের সাহায্য করে, নাকি একসঙ্গে বিভিন্ন ভাষা ব্যবহার করে? তো 44 নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশন নাম্বার সি, ঠিক আছে। সি হবে এর উত্তর, শ্রেণীতে বিভিন্ন ভাষাভাষী ছাত্রদের সাহায্য করে, মাল্টিল্যাঙ্গুয়ালিজম, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, তো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে পেপার 2 পেপার 1 বাংলা প্যাডাগজির ম্যারাথন ক্লাস 2 নিয়ে আলোচনা করছি। তো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে। তোমরা কিন্তু খুবই গুরুত্ব সহকারে ভালোভাবে এই প্রশ্নগুলি মনোযোগ দিয়ে পড়বে। আমি যতটুকু চেষ্টা করছি তোমাদের সিলেবাস অনুসারে বিভিন্ন ক্লাস দেওয়ার, ইম্পর্টেন্ট ক্লাসগুলি দিচ্ছি, যেহেতু তোমাদের পরীক্ষার আর বেশি সময় নেই। তো আমি চেষ্টা করব তোমাদের যে ইম্পর্টেন্ট ক্লাসগুলি তুলে দেওয়ার, কারণ যে টপিকগুলো তোমাদের মধ্যে নেই, যে টপিকগুলো তোমরা বিভিন্ন বইতে খোঁজাখুঁজি করো, যে টপিকগুলো নিয়ে তোমরা খুব চিন্তা আছো, সেই টপিকগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, ঠিক আছে। তো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে পেপার 2 পেপার 1 ম্যারাথন ক্লাস নিয়ে আলোচনা করছি বাংলা প্যাডাগজির। আর তোমরা এই ভিডিওটাকে বিভিন্ন গ্রুপে শেয়ার করো, যারা কিনা টেট নিয়ে পড়াশোনা করছে, টেটের প্রিপারেশন করছে বা করবে, ঠিক আছে। কারণ প্রত্যেকেরই এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকার। তো তোমরা আমাদের পাশে থেকো, আমরা অবশ্যই তোমাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাস দিয়ে সাহায্য করে যাব এবং টেট সংক্রান্ত আপডেট দিয়ে তোমাদের প্রতিনিয়ত আমরা সাহায্য করব। তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন বন্ধুরা, সংশোধনমূলক শিক্ষণের মূল উদ্দেশ্য কি? শিক্ষার্থীর মেধার উন্মেষ ঘটানো, নাকি পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আলাদাভাবে সাহায্য করা, নাকি পাঠ্যসূচির বাইরে অন্য বিষয় শিক্ষা দেওয়া, নাকি শিক্ষার্থীর আচরণগত সমস্যার সমাধান? তো এই প্রশ্নের উত্তর হবে বন্ধুরা অপশন বি, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আলাদাভাবে সাহায্য করা, ঠিক আছে। এটা হচ্ছে সংশোধনমূলক শিক্ষণের উদ্দেশ্য। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, পিছিয়ে পড়া শিক্ষার্থী চিহ্নিত হয় কিভাবে? শ্রেণীকক্ষে পর্যবেক্ষণের পর, শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণের প্রেক্ষিতে, নাকি বারবার শিক্ষার্থীর প্রশ্ন করার প্রবণতা দেখে, নাকি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে? তো পিছিয়ে পড়া শিক্ষার্থী আমরা কীভাবে চিহ্নিত করব? শ্রেণীকক্ষে পর্যবেক্ষণের পরে, নাকি অস্বাভাবিক আচরণের প্রেক্ষিতে শিক্ষার্থীর, নাকি বারবার প্রশ্ন করলে কোনো শিক্ষার্থী তা আমরা তাকে পিছিয়ে পড়া শিক্ষার্থী ভাববো, নাকি তার ফলাফলের ভিত্তিতে বা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আমরা পিছিয়ে পড়া শিক্ষার্থী চিহ্নিত করব? তো আমরা উত্তরটা কী দেবো বন্ধুরা? অপশন ডি, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আমরা চিহ্নিত করবো যে এই শিক্ষার্থীটা বা এই শিক্ষার্থীটা পিছিয়ে পড়া একজন শিক্ষার্থী, ঠিক আছে। তো বন্ধুরা পরবর্তী প্রশ্ন, পরীক্ষায় দেখা গেল বেশ কিছু শিক্ষার্থী ব্যাকরণে কম নম্বর পেয়েছে। এইসব শিক্ষার্থীর জন্য যা করা উচিত তা হলো কোচিং ক্লাসের ব্যবস্থা করা,
প্রাইভেট টিউটারের ব্যবস্থা করা, সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা, নাকি ব্যাকরণ বিষয়ে বেশি মনোযোগ দেওয়ার কথা বলা। মানে পরীক্ষায় দেখা গেছে যে কিছু শিক্ষার্থী ব্যাকরণে কম নম্বর পেয়েছে, এসব শিক্ষার্থীর মানে উন্নতির জন্য কি করা উচিত। তো এইসব শিক্ষার্থীর উন্নতির জন্য আমরা কি করব, সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করব। ঠিক আছে, সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করব। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, সংশোধনমূলক শিক্ষণের ক্ষেত্রে একজন শিক্ষকের দরকার, সংশোধনমূলক শিক্ষণের ক্ষেত্রে একজন শিক্ষকের কী করা দরকার, বিষয়ের উপর অনেক বেশি দখল থাকা প্রয়োজন, নাকি বিষয়ের দখল ছাড়াও মনস্তাত্ত্বিক জ্ঞানের প্রয়োজন, নাকি শিক্ষকের কর্তব্য সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন, নাকি শিক্ষার্থীর প্রতি প্রাগর মমতা থাকা প্রয়োজন। মানে সংশোধনমূলক শিক্ষণের জন্য একজন শিক্ষকের কী জ্ঞান থাকা দরকার, মানে তিনি বিষয়ের উপর অনেক বেশি দক্ষতা মানে অনেক বেশি জানবেন, নাকি বিষয়ের দখল ছাড়াও মনস্তাত্ত্বিক জ্ঞানের প্রয়োজন, নাকি তিনি শিক্ষকের কর্তব্য সম্পর্কে অধিক সচেতন থাকা প্রয়োজন, নাকি তিনি প্রগাঢ় মমতা থাকা প্রয়োজন, মানে ছাত্রদের প্রতি একটু মায়া মমতা থাকা দরকার। তো এর উত্তরটা কী হবে বন্ধুরা, এর উত্তরটা হবে অপশন বি হবে এর উত্তর। ঠিক আছে, বিষয়ের দখল ছাড়াও মনস্তাত্ত্বিক জ্ঞানের প্রয়োজন। ঠিক আছে, তো বন্ধুরা আমরা ম্যারাথন ক্লাস 2 এর প্রায় শেষের দিকে চলে যাচ্ছি। তো আজকের ক্লাসের আমরা শেষ প্রশ্নের দিকে চোখ রাখব। তো বন্ধুরা আজকের ম্যারাথন ক্লাসের শেষ প্রশ্ন হচ্ছে, যাদের জন্য প্রতিকারমূলক শিক্ষণ প্রয়োজন, কাদের জন্য প্রতিকারমূলক শিক্ষণের প্রয়োজন হয়, তো ধীরগতি সম্পন্ন শিক্ষার্থীদের জন্য, নাকি যারা দীর্ঘ সময় মনোযোগ দিতে পারে না তাদের জন্য, নাকি শিক্ষণের একাগ্রতার অভাব তাদের জন্য, নাকি অপর সবগুলি। তো কাদের জন্য প্রতিকারমূলক শিক্ষণের প্রয়োজন, তো এর উত্তরটা কী হবে বন্ধুরা, এর উত্তরটা কী হবে, ধীরগতি শিক্ষার্থীর জন্য, নাকি যারা দীর্ঘ সময় পড়াশোনায় মনোযোগ দিতে পারে না তাদের জন্য, নাকি শিক্ষণের একাগ্রতার যারা শিক্ষার্থীদের একাগ্রতার অভাবের জন্য, নাকি অপরে সবগুলি হবে এর উত্তর। তো এর উত্তরটা হবে বন্ধুরা অপরে সবগুলি। ঠিক আছে, মানে প্রতিকারমূলক শিক্ষণের জন্য প্রয়োজন ধীরগতির শিক্ষার্থী, যারা দীর্ঘ সময় মনোযোগ দিতে পারে না তাদের জন্য, শিক্ষণের একাগ্রতার অভাব তাদের জন্য প্রতিকারমূলক শিক্ষণ প্রয়োজন। ঠিক আছে, তো এই ছিল বন্ধুরা আজকের ম্যারাথন ক্লাস পর্বের 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নগুলোতে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে। তো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসছি। পরবর্তী ক্লাসে আমি তোমাদের ম্যারাথন ক্লাস 3, ম্যারাথন ক্লাস 4 নিয়ে আসবো। 4টা ক্লাসে তোমাদের আমি গুরুত্বপূর্ণ বাংলা প্যাডাগজির প্রশ্নগুলো তুলে ধরবো। এছাড়াও আমি তোমাদের বাংলা প্যাডাগজি যতটুকু ক্লাস দেওয়া সম্ভব, যেগুলি পরীক্ষায় তোমাদের আসতে পারে সবগুলি ক্লাস আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। আশা করি এই প্রশ্নগুলি থেকে তোমাদের পরীক্ষায় থাকবে প্রশ্ন, আর তোমরা আমার ক্লাসগুলি গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে দেখবে, লিখবে, পড়বে, কারণ এগুলো থেকে প্রশ্ন কিন্তু থাকতে পারে। আর এই ক্লাসগুলো কিন্তু তোমরা বিভিন্ন তোমাদের ট্যাটে গ্রুপ রয়েছে, এই প্রত্যেকটা গ্রুপে কিন্তু তোমরা শেয়ার করবে, কারণ এই গ্রুপগুলোর মাধ্যমেই তোমরা কিন্তু তোমাদের বন্ধুবান্ধবের কাছে প্রশ্নগুলো ছড়িয়ে দিতে পারবে। কারণ এই ক্লাসগুলো কিন্তু প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই টপিকগুলো তুমি টেটের কোনো বইয়ে পাওয়া যায় না, মানে একটু দুর্লভ আর কি কোনো বইয়ে পাওয়া। তো যে বইয়ে পাওয়া যায় সব পাওয়া যায় না। তো এই জন্য যাতে তোমরা প্রত্যেকেই এই ক্লাসগুলো থেকে উপকৃত হও, এই জন্য আমি এই ক্লাসগুলো তোমাদের সামনে নিয়ে আসছি, যেগুলো কিনা আমি নিজে পড়েছি, আমি ট্যাট পরীক্ষার সময় পড়েছি, আবার নিজে পড়েছি, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে পড়া আমার এগুলো। তো এগুলোই তোমাদের সামনে তোমাদের সাহায্যার্থে আমি তোমাদের এগুলো দিচ্ছি আমার ত্রিপুরা ট্যাট এক্সপ্রেস চ্যানেলের মাধ্যমে। আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে, কারণ সাবস্ক্রাইব না করলে তোমরা কিন্তু আপডেট পাবে না। আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের ট্যাট সংক্রান্ত বিভিন্ন আপডেট দিয়ে থাকি, ক্লাস দিয়ে থাকি। ঠিক আছে, তো অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটাকে ফলো করে থাকবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই এগুলোতে জয়েন হয়ে যাও। আশা করি প্রতিনিয়ত তোমরা আপডেট পেয়ে যাবে। আর তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে কোনো টপিক নিয়ে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে, আমি অবশ্যই সে বিষয়ে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল বন্ধুরা আজকের ক্লাসটা, এখানেই শেষ করছি।